একটি গুপ্ত বাহিনী স্বৈরাচারী কায়দায় মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের বৈঠকে তিনি আরও বলেন, ৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সুযোগ নেই। শরিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নেন ৪১ দলের ১৮৪ সদস্য। মির্জা ফখরুল জানান, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে কাজ করছেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি সরকার ৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ৩১ দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা আমি আবার রিপিট করছি, এগুলো স্বাক্ষর করেছি, সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি গুপ্তবাহিনী স্বৈরাচারী কায়দায় মানুষকে বিভ্রান্ত করছে। স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা ১২ তারিখের নির্বাচন এবং ১২ তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল। আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারেক রহমান আরও বলেন, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। বিএনপি সহ যুগপৎ আন্দোলনে শরিক দলগুলো সফল হয়েছে, ভবিষ্যতেও সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সমর্থন বিএনপির সাথে আছে, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিকরা ছিলাম, আমাদের সকলের সাথে জনগণের সমর্থন আছে। এবং আমরা যেহেতু এখানে প্রত্যেকে রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের শক্তি জোর থাকে জনগণের সমর্থন যখন আমাদের সাথে থাকে, এবং সেটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। এ সময় জনগণের সমর্থনে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানান নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংস্কারের নামে প্রহসন না করে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি মানা না হলে জুলাই বিপ্লবের সব অংশীজন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি তার। সোমবার রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতিও দাবি করেন তিনি। জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে কেউ রাজনীতি করছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন দেশ গঠনে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয়নি এখনো। তিনি বলেন, জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুফল পেয়েছে বর্তমান সরকার, তবে তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শহীদদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। 1 বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে, সে ভবনটির কিছু নির্মাণ ত্রুটি ছিল, আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তার তদারকি কর্মকর্তার গাফিলতির কারণে ঘটে ভয়াবহতম দুর্ঘটনা। এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। অবশ্য কর্তৃপক্ষ বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানটির ওই ভবনটি ভেঙে ফেলা হবে। ওই দুর্ঘটনায় প্রাণ হারায় 28 শিক্ষার্থী সহ 36 জন, আহত হন অনেকে।
নির্দেশনা ছিল এই ভবনটাকে ভেঙে ফেলে নতুন ভবন তৈরি করা। এই পুরাতন ভবনে যখন ভেঙে পড়লো তখন সেই ভবনে দেখা যাচ্ছে ইমার্জেন্সি এক্সিট না, একটা মাত্র সিঁড়ি। দুর্ঘটনা হওয়ার পরে এই যে এই ভবনটা, তার সুরক্ষা, সেখান থেকে বের হওয়ার জায়গা, এগুলো নিয়ে অনেক ধরনের গাফিলতির বিষয় এখানে আছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভবনটি ভেঙে ফেলার চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। তবে মর্মান্তিক সেই দুর্ঘটনার স্মৃতি রক্ষার পরিকল্পনাও আছে। রাজুক আমাদেরকে বলছে বিল্ডিংটা ভেঙে ফেলার জন্য। সো আমরা ভাঙা শুরু করেছি, ভাঙছি অলরেডি, আপনি হ্যাভ সিন ইট, ভাঙছি আর কি। এখানে আমরা এদের স্মৃতি রক্ষার্থে যদি কিছু করা যায় কিনা আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। আমরাও মনে করি যে এতগুলো বাচ্চা মারা গেল, এদের স্মৃতি রক্ষার্থে আমাদের অবশ্যই কিছু করা উচিত। 20 জানুয়ারি বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পায় বিমান দুর্ঘটনায় আহত সবশেষ শিক্ষার্থী আব্দুর রহিম। উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও সেই স্মৃতি ভুলতে পারেনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এখনও মাথার উপর দিয়ে বিমান গেলে প্রতিটি বিমানের শব্দে আটকে ওঠেন তারা। সবার প্রত্যাশা এমন ভয়াবহ দুর্ঘটনা আর কখনো যাতে ফিরে না আসে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমপি। যান চলাচলের 4টি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে সড়কে আরও 2টি অপরাধ নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা তাদের। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বা এআই ক্যামেরা ব্যবহার করে মামলা করায় ঢাকার সড়কে 4টি অপরাধ কমেছে বলে দাবি ঢাকা মহানগর পুলিশের। এগুলো হলো উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল না মানা, জেব্রা ক্রসিং অমান্য করা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা। সামনের দিনগুলোতে সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে মামলা করার পরিকল্পনা করছে পুলিশের ট্রাফিক বিভাগ। 16টি স্পটে 37টি এআই ক্যামেরা চালু করার পর উল্টো পথে গাড়ি চালানো বন্ধ হয়েছে। তবে পথচারীদের যত্রতত্র চলাফেরা এবং বাস থামিয়ে সড়ক দখল করে রাখা বন্ধ করতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে 1500-র বেশি ক্যামেরা দিয়ে পুরো শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে ডিএমপি। আপনি সিগন্যালটা ভায়োলেট করছেন কিনা, আপনার জেব্রা ক্রসিংটা অতিক্রম করেছেন কিনা, ভীষণ অফেন্স হিসাবে আমরা যেটা দেখি উল্টো পথে আসা। আর আপনি রাস্তার মধ্যে যত্র গাড়ি থামিয়ে যাত্রী নিচ্ছেন কিনা। এরপরে আমরা পর্যায়ক্রমে আরও বিষয় অ্যাড করব। এটা হচ্ছে যে আপনি সিট বেল্টটা বাদ দেন কিনা, আপনি মোবাইল ফোনে কথা বলছেন কিনা। পাইলট প্রকল্পের অভিজ্ঞতায় পুলিশ বলছে বিদ্যুৎ বিভ্রাটে এআই ক্যামেরা বন্ধ রাখতে হয়। আবার ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতায় সড়কে যান চলাচলের গতি অনেক কমে যায়। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়। মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হয়, কারণ এগুলো তো আমাদের সিগন্যাল লাইটের সঙ্গে যেখানে আছে সেখানে তো একই লাইনে করা আছে। বৃষ্টি হলে আমাদের রাস্তাগুলোতে পানি জমে যায়, তখন আমরা বাধ্য হয়ে কিছু সময়ের জন্য আমাদের এই সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল যেটা, ওটা আমাদেরকে অফ করে দিত। দেখি সকালবেলা উঠেই যে কেউ রাস্তা খোরাখুরি করেছে এবং আমাদের কেবল কাটা পড়েছে। তবে ব্যাটারি চালিত রিকশা ঢাকার প্রধান সড়কে দেখতে চায় না ডিএমপি। ব্যাটারি চালিত রিকশা বন্ধের জন্য মহানগর পুলিশ আছে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। তো আমরা পারবো, সমস্যা থাকবেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে বিবি হাফসা নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আব্দুল মজিদ নামে 3 বছর বয়সী এক শিশু। সোমবার সন্ধ্যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। আর্মড পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের উপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বিবি হাফসা। এ ঘটনায় আহত হয় আব্দুল মজিদ নামে এক শিশু। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমি ধসের আশঙ্কা বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এপিবিএন। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাম বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশে একদিকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ৬৭, চট্টগ্রামে ৫৪, খুলনায় ৪৩, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৪ এবং রংপুরে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরে মোট ৩৭ মৃত্যুর মধ্যে শুধু জুলাইয়ের প্রথম ২০ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ১৯ জন। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৯২২ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে, আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কোনো বাচ্চা যদি আমাদের চোখের সামনে পড়ে, এই সন্দেহটা কিন্তু আমরা ডাক্তার হই আর না হই, জেনারেল একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আনতে হবে, হাম না তো ওভার ডায়াগনোসিস হোক, তাতে অসুবিধা নেই, আন্ডার ডায়াগনোসিস না হলেই হলো। তার কমপ্লিকেশনটা কী, তার গ্রাভিটিটা কী, তার মানে আক্রান্ত হলে তার মৃত্যুর ঝুঁকিটা কতটুকু, এইটুকুর জন্য আমি ছবিগুলো দেখিয়েছি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম গুমের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। গুম প্রতিরোধের লক্ষ্যে যে সংস্কার প্রস্তাব হয়েছিল তা বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত বলেও জানায় সংস্থাটি। গত ১০ এপ্রিল রাতে মোংলার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মিরাজ শেখ নামে এক জেলেকে কোস্টগার্ডের সদস্যরা স্পিড বোটে তুলে নিয়ে যান বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করে কোস্টগার্ড। মিরাজের বাবার আবেদনের পর ১২ জুলাই এক আদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ১৫ দিনের মধ্যে ওই জেলেকে আদালতে হাজির করতে বলেন হাইকোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, নতুন সরকারের উচিত তাদের প্রস্তাবিত আইন সংশোধন করে মানবাধিকার কমিশনের উপর যে কোনো ধরনের হস্তক্ষেপ দূর করা এবং কমিশনকে গুমের ঘটনা তদন্তের কর্তৃত্ব ফিরিয়ে দেওয়া। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে হরমুজ প্রণালীর পর এবার বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুঁশিয়ারিতে বিপাকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বিকল্প পথে পণ্য পরিবহনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদেশি জাহাজ কোম্পানিগুলোর কন্টেইনার প্রতি ভাড়া। সময়ও অনেক বেশি লাগায় বাড়তি ঝামেলায় পড়ছেন দেশীয় ব্যবসায়ীরা। দেশের রপ্তানি পণ্যের ৬৩% গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র, আর ওই সব দেশ থেকে আসে আমদানি পণ্যের ৮%। বাব আল মান্দেব প্রণালী হয়ে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে এসব গন্তব্যে সহজেই পৌঁছানো যায়। ৩ বছর আগে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় লোহিত সাগরে পণ্য পরিবহন ব্যাহত হয়। সে সময় শীর্ষ শিপিং কোম্পানিগুলো আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে পণ্য পরিবহন শুরু করে। ২০২৫ সালে আবারও লোহিত সাগর ব্যবহার শুরু হয়। তবে সম্প্রতি ইরানের বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিতে নতুন অনিশ্চয়তায় এই রুট। এমএসসি, মাস্ক, হ্যাপাগ্লয়েড সহ বেশ কিছু কোম্পানি এরই মধ্যে এই পথ বর্জন করেছে। এই যুদ্ধের কারণে বাব আল মান্দেবটা খুবই থ্রেটের মধ্যে আছে। এনি টাইম যদি এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনে কিন্তু বিশাল একটা প্রভাব পড়বে। এতে করে তেলের দাম তো অলরেডি বেড়ে যাচ্ছে, এর মধ্যে ধরেন যে এটা যদি বন্ধ হয় সেটা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে সেটা আমরা হয়তো কল্পনা করতে পারছি না। হরমুজের পর লোহিত সাগরে বিপদে চিন্তিত ব্যবসায়ীরা। ইউরোপ যুক্তরাষ্ট্রে কন্টেইনার পাঠানোর খরচ $৩,৫০০ থেকে $৯,০০০ পৌঁছেছে। আমরা সবসময় চাই মানে এইটার যাতে এটি কোন অংশ থেকে কমায় আনা যায় সেটা নিয়ে আমরা অলওয়েজ এটা ক্যালকুলেশন থাকি, বাট এটা কিন্তু আলটিমেটলি সেটা আমাদের লসের খাতায় কিন্তু পড়ে যাবে, যার ধরুন আমাদের ব্যবসা হারার সম্ভাবনাটা বেশি থাকে। যে ক্রেতার সাথে যার চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী যদি সে পণ্যটা যদি না পায় এবং সে যদি তার বাজার যে সরবরাহর যে সময় শিডিউলটা নির্ধারিত করা থাকে সেই সময়টা যদি সে ধরতে না পারে তাহলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে ইউরোপে পণ্য পাঠাতে লাগে ২৫ থেকে ২৬ দিন, আর যুক্তরাষ্ট্রে লাগে ৩০ থেকে ৪০ দিন। নতুন পথে ১২ থেকে ১৪ দিন বেশি লাগবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ৪ অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতির হ্রাস টানা যায়নি। অর্থনীতিবিদরা মনে করেন দেশে পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় বড় দুর্বলতা রয়ে গেছে।
তাই কেবল নীতি সুধার আর কর কাঠামোর ব্যবহারে সুফল মিলবে না। এদিকে ব্যবসায়ীদের দাবি, বাড়তি নীতি সুধারের প্রভাবে ঋণের উচ্চ সুদে স্থবির শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান। বগুড়ার মহাস্থানগড় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার। বেশ কয়েকটি এলাকা থেকে হরেক রকম সবজি আনেন কৃষকরা। 70-80 টাকা কেজি ঢাকাত বিক্রি করে, সেটা দাম বাজার কম। দুধ কুশি নিচ্ছি জমির থেকে, 25 টাকা কেজি দাম করছে। বর্ষার মধ্যে লাগছে আপনি 80-90, আজকে আবার 70-80 টাকা কেজি মরিচ। সস্তায় কেনা সেই সবজি 250 কিলোমিটার দূরে ঢাকার খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হয়। তার আগে কারওয়ান বাজার, যাত্রাবাড়ির মতো আড়ত সহ ঘুরে কয়েক হাতে। তরকারির দাম তো অত্যাধিক বেশি। এখন এরা যুক্তি দেখাচ্ছে যে বৃষ্টি হয়েছে, তরকারির ফলন কম, কিন্তু তরকারি তো বাজার অভাব নাই। শসা আছে 100, ভেন্ডি আছে 80, করলা আছে 100 টাকা, উস্তা আছে 100 টাকা। 200 টাকা চাইছিল, 160 টাকা রাখলো। কয়টা? দুইটা। বেতনের চাইতে অনেক গুণ খরচের দাম বেড়ে গেছে, মানে খরচ যে ব্যয়বহুল, এটা আসলে না বিশ্বাস এক কথায়। কাস্টমার কম বাজারে, লোকের তো টাকা পয়সা নাই, এই তো আয় না কাস্টমার, আগের মতন বেচে কিনা নাই। রাজধানীর খুচরা বাজার ও দেশের বিভিন্ন এলাকার তথ্যে দেখা গেছে, চাল, মাছ, মুরগি, ডিম সহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য 3 গুণ পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, বাজারে সরকারি সংস্থার কোনো তদারকিই নেই। সবজি, ফল সহ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে দামের বিস্তর পার্থক্য। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থার এই দুর্বলতার কারণেই দীর্ঘদিন ধরে চড়া মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না। মূল্যস্ফীতির বিবেচনায় 4 অর্থবছরে 100 টাকার পণ্যের গড় মূল্য ছাড়িয়েছে 140 টাকা। কিন্তু এ সময়ে মজুরি বেড়েছে মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে প্রতিদিনের জীবনযাপনে চাপে নিম্ন আয়ের মানুষ, বাড়ছে দারিদ্র্যের হারও। ভ্যালু চেইনের ভিতরে যেই ধরনের অসুবিধাগুলো রয়েছে আমরা নিয়মিতভাবে শুনি, চাঁদাবাজি থেকে শুরু করে পরিবহনের মতন জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা আসলে একটু ইমপ্রুভ করতে পারছি কিনা, অন্তত সেই জায়গাটায় আমি সাইন দিচ্ছি কিনা। যদি সরবরাহ ভালো থাকে, যদি ওই জায়গাটাতে আমরা ডিসরাপশন না করি, মূল্যস্ফীতি কিছুটা তো কমে আসা উচিত। গত জুন মাসে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল পাকিস্তানে, তারপরেই বাংলাদেশের অবস্থান। মূল্যস্ফীতি কমাতে ব্যাংকে বেড়েছে ঋণের সুদহার, উৎপাদন খরচ বাড়ার সঙ্গে বাজারে কমেছে অনেক পণ্যের চাহিদাও। কস্ট অফ প্রোডাকশন হাই হয়ে গেলে মানুষ আরও কিনবে না এবং ইন্ডাস্ট্রিগুলি আরও বসতে থাকবে, এবং সেটাই কিন্তু আমরা এখন প্রত্যক্ষ করছি যে অনেক ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সিক হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশালি আপনারা যদি খেয়াল করেন যে বড় ইন্ডাস্ট্রি একটা বন্ধ হলে ছোট যে মাইক্রো কটেজ ইন্ডাস্ট্রি সেগুলি কিন্তু বেশি অ্যাফেক্টেড হয়। মূল্যস্ফীতি কমাতে সংকোচনশীল মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নেমেছে 6.8 ভাগে, যা 6.5 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য যথেষ্ট নয় বলে দাবি ব্যবসায়ীদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি। পানি ঢুকছে নদী তীরবর্তী নিচু এলাকায়। নীলফামারীর ডিমলা ও জলঢাকার নিচু এলাকার বিভিন্ন কাঁচা রাস্তায় পানি উঠে ব্যাহত হচ্ছে যোগাযোগ। তিস্তা তীরবর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, বেলকা সহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা এরই মধ্যে তলিয়ে গেছে। এছাড়া সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 25টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। চিলমারির কাঁচকোল এলাকায় শুরু হয়েছে ভাঙন। শেরপুরের চেল্লাখালী ও মহারশী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নালিতাবাড়ি ও ঝিনাইগাতির 3 ইউনিয়নের নিম্নাঞ্চল। এদিকে যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একাংশ ধসে গেছে, বন্ধ রয়েছে যান চলাচল। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দেশে আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ নবের আহমেদের বেশ কিছু শিল্পকর্ম একসঙ্গে দেখার সুযোগ পেয়ে মুগ্ধ দর্শনার্থীরা। জাতীয় জাদুঘরের সংগ্রহে থাকা তার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থান পেয়েছে এ আয়োজনে। 4 জুলাই শুরু হওয়া এ প্রদর্শনীর শেষ দিন আজ। সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকছে সবার জন্য।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে নভেরা আহমেদের ভাস্কর্য, চিত্রকর্ম, আলোকচিত্র এবং তার ব্যবহৃত জিনিসপত্র। 50-এর দশকে দেশে আধুনিক ভাস্কর্যের সূচনা নভেরার হাতেই। সরল রেখা, বিমূর্ত আকার এবং ফাঁকা জায়গার সচেতন ব্যবহার তার শিল্পভাষাকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। গ্রামীণ জীবন, পারিবারিক সম্পর্ক, অপত্য স্নেহের রূপ ফুটে উঠেছে নভেরার ভাস্কর্যে। নভেরা আহমেদের শিল্পকর্ম দেখছেন সব বয়সী দর্শনার্থী, জানছেন তার জীবনের নানা পর্বের কথাও। চারুকলায় ভর্তির পর থেকে তার পেছনে তার বিষয়ে জানার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে, তো সেই জায়গা থেকে এখন আজকে এই এক্সিবিশন দেখতে আসা। এই কাজগুলি আমার এমনি ক্যাটালগে দেখা ছিল, আবার একটু দেখতে আসলাম এটা অ্যাকচুয়াল আর কি। ব্যক্তিগত জীবন, ওনার প্যারিসে কাটানো কিংবা বাংলাদেশে কাটানো জীবনের প্রতিচ্ছবি ওনার কাজগুলোতে ফুটে উঠেছে। শিল্পপ্রেমী ও নতুন প্রজন্মের কাছে তার শিল্প ভাবনা পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক। জাদুঘরে কিন্তু নভেরার কিছু ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র ছিল যেগুলো আমরা দেখাচ্ছি। তো আমি নিশ্চিত আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে নারী শিল্পীরা, তারা এই প্রদর্শনী দেখে উৎসাহিত হবেন এবং শিল্পকর্ম নয়, একটা শিল্পের বা শিল্পীর জীবনের গভীরে পৌঁছতে পারবেন। নভেরা আহমেদের 29টি ভাস্কর্য ও 11টি চিত্রকর্মের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে তার বিভিন্ন কাজে 43টি আলোকচিত্র। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।